আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের অতিথিকে বা কোন ডিভাইসটি নিয়ে রিভিউ হবে এ বিষয়ে নতুন করে কোনো কিছু বলার আছে বলে আমার মনে হয় না, কেননা ভিডিও থাম্বনেলে এবং আমার কর্নার শেলফে ডিভাইসটির বক্স দেখে এতক্ষণে হয়তো বুঝেই ফেলেছেন যে আজকের ডিভাইসটি Oppo a76। 19,990 টাকাতে দাঁড়িয়ে কাদের জন্য এই ডিভাইসটি ভালো হবে এবং কারা একেবারেই এই ডিভাইসটির ধারের কাজ দিয়েও ঘেঁষবেন না সে বিষয়ে সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিও। তো না টেনে ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই তো বুঝতে পারবেন যে ডিভাইসটি আদৌ আপনার জন্য কি না। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি বিপ্লব অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক সাম মিনিট। লেটস বিগিন। তো চলুন শুরুতেই ডিভাইসটি আনবক্স করে ফেলা যাক। তার আগে আপনি একটু ফেসবুক স্ক্রল করে আসেন আর আমি একটু ফেসবুক স্ক্রল করি। লেন্দি একটা প্রসেস, তাই না? আনবক্সিং, কাটা কুটি, বক্স থেকে বের করা, ঝামেলা। কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বুবু। আমার ফেসবুক আইডি লগ আউট করা, ওয়ালপেপারও নতুন, আবার টিকটক। আমি তো টিকটক চালাই না। কার ফোন? এইটাই তো সেই Oppo a76। তাহলে আমার ফোন কই? ও, আমার ফোন দিয়ে তো ভিডিও রেকর্ড করছি, খেয়ালই ছিল না। এই হচ্ছে Oppo a76 যেটা আমার হাতে দেখছেন। এই কালারটি হচ্ছে Oppo গ্লোয়িং ব্ল্যাক কালার এবং আরও একটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, আর তা হচ্ছে গ্লোয়িং ব্লু কালার। আনবক্সিং পার্টে কালার নিয়ে কি এত প্যাচাল পারছিস? হ্যাঁ, ডিভাইসটি আনবক্স করলেই শুরুতেই পাবেন একটি TPU সিলিকন কেস, একটি চার্জিং অ্যাডাপ্টার, একটি ইউজার ম্যানুয়াল গাইড, একটি USB Type-C কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। বাপরে বাপ, এছাড়া আর কি বা পাওয়া যায় বক্সের মধ্যে? আগে তো তাও ইয়ারফোন দিত, এখন তো আর ইয়ারফোনের বালাইও নাই। তো এই হচ্ছে আনবক্সিং করলে এই সকল জিনিসগুলো আপনি পাবেন। আমার মতো টুকটাক টেক টিউবারের কাছে আনবক্সিং ইউনিট কে দিল? ও আচ্ছা, এই ডিভাইসটি আমাদের কাছে পাঠিয়েছে সুজন টেলিকম, যাদের ফেসবুক পেজের লিংক এবং যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশনে। আপনি চাইলে তাদের কাছে Oppo a76 সহ যাবতীয় সকল অফিসিয়াল ফোন আপনি তাদের কাছে পেয়ে যাবেন। আর আমার ডেসক্রিপশনে রইল একটি গোপন কুপন নাম্বার, যেটা ইউজ করে সুজন টেলিকম থেকে যে কোনো গ্যাজেট আইটেম এবং ডিভাইস পারচেস করলেই পেয়ে যাবেন স্পেশাল একটি ডিসকাউন্ট অথবা গিফটস আইটেম। তো আর দেরি কিসের? এখনই ভিজিট করুন সুজন টেলিকমের ফেসবুক পেজ অথবা ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল শপ থেকে। এখন কথা বলা যাক ডিভাইসটির বডি ম্যাটেরিয়ালস, বিল্ড কোয়ালিটি, পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে। শুরুতেই যদি ডিভাইসটি আপনি হাতে নেন সেক্ষেত্রে আপনার কাছে ম্যাট ফিনিশ একটা ফিল দিবে, কারণ ডিভাইসটি অ্যাকচুয়ালি ম্যাট ফিনিশ অনেকের কাছেই পছন্দ, আবার অনেকেই গ্লসি ফিনিশগুলো পছন্দ করে। তবে পার্সোনালি আমার ম্যাট ফিনিশ পছন্দ। যদিও খুব বেশি নোংরা হয় ম্যাট কালারগুলো, তবুও ম্যাট ফিনিশে একটা স্মুথ একটা ফিনিশিং পাওয়া যায় বা একটা স্মুথ ফিনিশ ফিল দেয় আর কি। ডিভাইসটির ফ্রন্টের দিকটাতে গ্লাস রয়েছে, যেটা 6.56 ইঞ্চেসের ডিসপ্লে আর কি, এবং সাইডের দিকটাতে রয়েছে প্লাস্টিকের একটি ফ্রেম এবং পেছনের পার্টটাও পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। এখন বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ডিভাইসটি 6.56 ইঞ্চেস হওয়ার পরে আমার কাছে বেশ শক্তপোক্ত বা এনডিউরিং লেগেছে। এখন যদি ডিভাইসটির পোর্টস অ্যান্ড বাটনসের দিকে খেয়াল করি, তাহলে শুরুতে দেখব অন দ্য রাইট সাইড একটি পাওয়ার বাটন, যেটাতে রয়েছে এমবেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং যদি উপরের দিকে খেয়াল করি তাহলে এখানে পেয়ে যাব একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের মাইক, এবং যদি লেফট সাইডে খেয়াল করি সেখানে রয়েছে একটি ভলিউম রকার, এবং বটমে রয়েছে একটি USB Type-C কেবল, একটি সিঙ্গেল স্পিকার এবং রয়েছে একটি 3.5 mm জ্যাক। এই ছিল ডিভাইসটির পোর্টস অ্যান্ড বাটন, যা আমার কাছে মোটামুটি সবকিছুই ঠিকঠাক এন্ড অ্যাকুরেট লেগেছে। কথা বলা যাক ডিভাইসটির ডিসপ্লে সেকশন বা টপ কভার নিয়ে, যেখানে রয়েছে 6.56 ইঞ্চেস HD প্লাস একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে রয়েছে 720x1612 পিক্সেল। আগেই হতাশ হবেন না, কেননা এই ডিভাইসটিতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এই রিফ্রেশ রেটটা শুধুমাত্র ম্যানুয়ালি ফিক্সড তা কিন্তু না, এটা আপনার গ্রাফিক্স অনুযায়ী অটোমেটিক্যালি সিলেক্ট হবে, অথবা আপনি ম্যানুয়ালি 60 হার্জ 90 হার্জ পর্যন্ত আপনি নিজের মতো ম্যানুয়াল ফিক্সড করেও রাখতে পারেন। এবং ডিভাইসটিতে 600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা দিয়ে আমি আউটডোরে বেশ ভালো ভিজিবিলিটি পেয়েছি, ডিরেক্ট সানলাইটেও। এবং ইনডোরে এই ডিভাইসটি বেশ ভালো মিনিমাল ব্রাইটনেস করছিল, কেননা এটাতে রয়েছে 2 নিটস পিক ব্রাইটনেস। HD প্লাস ডিসপ্লে শোনার পরে আপনার মতো আমিও হতাশ হয়েছিলাম, আর হতাশ হওয়াটাও স্বাভাবিক, কেননা 19,990 টাকা বাংলাদেশের বাজারে হিউজ একটা অ্যামাউন্ট।
আর এই প্রাইস সেগমেন্টে এইচডি প্লাস ডিসপ্লে আপনি অথবা আমি কেউই এক্সপেক্ট করি না। যদিও আনএক্সপেক্টেড ডিসপ্লে দিয়েছে, তবু বাদবাকি আরও অনেক কিছুই আছে যা এক্সপেক্টেড থেকেও অনেক বেশি কিছু। আর তা জানতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে থাকতে হবে। আর এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য রইল আমার প্রাণ ঢালা ভালোবাসা। তারা চাইলে আমার ভিডিওটি একটি লাইক করে দিন, আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কথা বলবো ডিভাইসটির এক্সপেক্টেড বা আশানুরূপ সেই সকল বিষয়গুলো নিয়ে, কেননা অলরেডি আপনাকে হতাশ করেছি। আচ্ছা, ডিভাইসটির ভালো দিকগুলোর মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। আর এই 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটি বেশ ভালো হালকা ফুলকা কেন বলছি, কারণ এটাতে রয়েছে 8.9 মিলিমিটার থিকনেস এবং 189 গ্রাম মাত্র ওজন। ওয়েট অ্যান্ড থিকনেস যত লাইট ওয়েট হবে এবং স্লিম হবে, ডিভাইসটা তত বেশি কিন্তু কমফোর্টেবল হবে, আর যার জন্য এটাও একটি ভালো দিকের মধ্যেই পড়ে। আচ্ছা, ভালো দিক কিন্তু এখানেই শেষ না, রয়েছে 33 ওয়াটের সুপার ভোগ চার্জার, যা দিয়ে নাকি আপনি 0 থেকে 100% চার্জ করতে 71 মিনিট মতো সময় লাগবে। এই ডিভাইসটি থেকে আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। কেন বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর পরের স্টেপেই বলবো, তার আগে বলি কেমন ব্যাটারি ব্যাকআপ পাবেন। যারা আমরা নর্মাল ইউজার বা মডারেট ইউজার রয়েছি, তারা আমরা অনায়াসেই 1 থেকে 1.5 দিন ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়েই যাব। এবং যারা হেভি ইউজার আছি, তারাও চাইলে আমরা 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবো একটানা। এবং তারা যদি একটু থেমে থেমে ইউজ করে, তাহলে এর থেকেও আর একটু বেশি স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। এখন কথা বলা যাক যে ডিভাইসটি কেন বললাম যে ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে। অবশ্যই এর ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে। কেন দিবে এটাও এখন বলবো। ডিভাইসটিতে রয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারের একটি প্রসেসর, যা এই সকল কোম্পানি অথবা যে কোনো কোম্পানি তাদের হাই এন্ড ডিভাইসগুলোতে প্রোভাইড করে থাকে। এটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি একটি প্রসেসর। টেস্ট এবং গেমিং পারফরমেন্সের কথা বলি, তাহলে অ্যান্ড্রয়েড 11 এবং কালারওয়েস 11.1, 90 হার্টজের রিফ্রেশ রেট এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 680-র বেশ ভালো কম্বিনেশন ছিল, কেননা অ্যাপস ওপেনিং, অ্যাপস ক্লোজিং সব কিছুই ছিল বেশ ভালো, ফাস্টার এবং স্মুথ। এবং ডিভাইসটির গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, এটাতে আপনি সর্বোচ্চ হায়ার এফপিএসে যদিও গেম প্লে করতে পারবেন না, তবুও কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এবং পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে আপনি অনায়াসেই খেলতে পারবেন, হ্যাং ল্যাগ ছাড়া আর কি। এখন কথা বলা যাক ডিভাইসটির ক্যামেরা সেক্টর নিয়ে। ক্যামেরা হিসেবে রেয়ার পার্টে পাবেন একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পাবেন একটি 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ভাই 19,990 টাকা অর্থাৎ 20,000 টাকাতে কেন আমি 13 মেগাপিক্সেলের ক্যামেরা নিব? অ্যান্সারটা আপনার উদ্দেশ্যে। আসলে মেগাপিক্সেল কোনো বড় একটা ফ্যাক্টর না, যদি কিনা ক্যামেরার মধ্যে ভালো অ্যাপারচার এবং ভালো সেন্সর থাকে। আপনি যদি দামি দামি ফ্ল্যাগশিপ ফোনগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে অ্যাপেল কোম্পানি, স্যামসাং কোম্পানি, হুয়াওয়ে কোম্পানি, এ ধরনের যত কোম্পানি আছে সকলেই কিন্তু লাখ টাকার উপরেও 12 মেগাপিক্সেল ক্যামেরা দেয়। কেননা একটি দামি ডিএসএলআরেও সর্বোচ্চ ক্যামেরা থাকে 12 থেকে 24 মেগাপিক্সেল। তাহলে আপনি 19,990 টাকাতে কিভাবে একটি ফোনে 108 অথবা 64, 48 ক্যামেরা এক্সপেক্ট করেন? এটাতে যে 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আছে, এটা অ্যাকচুয়ালি 13 মেগাপিক্সেলই আছে। আর যে সকল ফোনগুলোতে দেখেন যে 108 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল এবং আদার্স আরও অনেক মেগাপিক্সেলের ক্যামেরা, সেগুলা আসলে পিক্সেল বাইন্ডিং প্রসেসে তৈরি করা। এটা কিভাবে, আমি একটা সহজ ক্যালকুলেশন আপনাকে শেখাই দিই। আপনি ছবির ডিটেলসে যাবেন, যাওয়ার পরে ছবির যে ডাইমেনশন থাকবে, হাইট এবং ওয়াইড, এই দুইটা জিনিসকে আপনি ইস্টু বা গুণ করবেন। করার পরে 10 লক্ষ দিয়ে ভাগ করলে আপনার ডিভাইসে কত মেগাপিক্সেল ক্যামেরা অ্যাকচুয়ালি ইউজ করা আছে, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। ওপ্পো কোম্পানি যে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, এতে করে যে আমি তার সাফাই গাচ্ছি তা কিন্তু না। আসলে তারা যে পিক্সেল বাইন্ডিং বা আই ওয়াশ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে, এতে বাহবা জানাচ্ছি। কেননা এই বাজেটে আদার্স কোম্পানিগুলো আপনাকে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেখিয়ে আই ওয়াশ করবে। তারা ভিতরে কি সেন্সর, কি অ্যাপারচার ইউজ করছে, এ বিষয়ে আপনি একেবারেই স্ট্রেঞ্জার। তো
এই ডিভাইসটির ক্যামেরা দিয়ে আমি যে কোয়ালিটির ছবি পেয়েছি তা শেয়ার করছি এবং বর্ণনা করছি। ডিভাইসটি থেকে বেশ ভালো কালার অ্যাকিউরেসি পেয়েছি, ডাইনামিক রেঞ্জটাও ছিল ঠিকঠাক। যদিও ওপ্পোর ডিভাইসগুলো একটু স্মুথ বা বাটার স্মুথ টাইপের ছবি প্রডিউস করে, তবে এখানে তার দেখাটা একটু কম মিললেও ছবিতে বেশ ভালো ডিটেল এবং শার্প ছিল। 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা যদিও খুব বেশি একটা কাজের জিনিস না, তবুও বেশ ভালো এজ ডিটেকশন প্রোভাইড করছিল এই 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরাটি। তারপরেও আমার কাছে মনে হয়েছে এই 13 মেগাপিক্সেল ক্যামেরাটা যদি একটু আফটার ইমেজ প্রসেসিংটা আরও বেশি অপটিমাইজ থাকতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো ছবি এখান থেকে আমরা আউটপুট পেতাম। তারপরেও যে খুব খারাপ ছবি হয়েছে তা কিন্তু না। এখন যদি সেলফি ক্যামেরাতে সুইচ করি তাহলে এখানে দেখতে পাবো 8 মেগাপিক্সেলের একটি পাঁচশোল ক্যামেরা। আর ওপ্পো মানেই তো সেলফি এক্সপার্ট, তাই না? আর এই সেলফি এক্সপার্টরা ছবিটাকে এক একটু স্মুথ করবে, এক একটু গ্লো টন এবং হোয়াইট টন বাড়িয়ে দিবে, আর এটাই তো স্বাভাবিক। যদিও আপনি চাইলে ফেস বিউটিফিকেশনটা অফ করে দিয়ে ন্যাচারাল ছবি এখান থেকে পেতে পারেন, তবুও অনেকেই কিন্তু এই ফেস বিউটিফিকেশন জিনিসটা অনেক এনজয় করে, আর তাদের জন্য এই সকল কোম্পানিগুলো এআই ফেস বিউটিফিকেশন দিয়ে রাখে আর কি। এখন জানাবো a76 এই ডিভাইসটি মূলত কারা কারা কিনবেন এবং কারা একেবারে ধারের কাছেও ভিড়বেন না। যারা মূলত মডারেট ইউজার আছেন এবং যারা অফিস গোয়ার ডেইলি লাইফে ইউজ করবেন এবং যারা মিডিয়া কনজিউমার আছেন, ঠিক তারাই এই ডিভাইসটি কিনবেন। আর তারা যদি এই ডিভাইসটি কিনেন সেক্ষেত্রে আমি বলবো একদমই ঠকা হবে না। আর যারা কিনা হেভি ইউজার আছেন, মাল্টিটাস্কার আছেন, হেভি লেভেলের গেমার আছেন, এই ডিভাইসটি মোটেও তাদের জন্য না। কেন তাদের জন্য না হয়তো বা এতক্ষণে ভিডিওর ইনডেপথ রিভিউয়ে বুঝেই গেছেন, এ নিয়ে নতুন করে আর কি বলবো। সো ভিউয়ার্স, এই ছিল ওপ্পো a76 এর ইনডেপথ রিভিউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর এমনই সব টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।